প্রধানমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে সংশয়। ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, সড়কে বাড়ছে যানবাহনের চাপ। দেশে থাইরয়েডে ভুগছেন প্রায় 4 কোটি মানুষ, বেশিরভাগই নারী, 60% নেন না চিকিৎসা। সহিংসতা ঠেকাতে লস অ্যাঞ্জেলেসের কিছু এলাকায় কারফিউ, অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের অন্য শহরেও বিক্ষোভ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে এখনো হচ্ছে একের পর এক মামলা। বেশিরভাগ ক্ষেত্রেই যাচাই বাছাই হচ্ছে না বাদীর দেয়া তথ্য এবং পরিচয়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠছে মামলাবাজ প্রতারক চক্র। এমনই এক চক্রের সন্ধান মিলেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। বিস্তারিত রমিজ হোসাইনের প্রতিবেদনে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি যেন ছিল এক রণক্ষেত্র। এই এলাকাতেই শতাধিক হত্যার ঘটনায় মামলা হয়েছে 125টির মতো। তবে চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে, নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বাদীর উদ্দেশ্য ছিল ভিন্ন। এই যেমন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন 18 বছরের মোহাম্মদ হাসান। যে ঘটনায় মামলা করেনি ভোলায় থাকা তার পরিবার। তবে গেল 29 এপ্রিল শাওন নামের এক ব্যক্তি হাসানের মামা পরিচয় আদালতে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামি করা হয় 231 জনকে, যাকে চিনেনি না হাসানের নিকটাত্মীয়দের কেউই। না, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিন্তু শাওন নামে আমার কোনো শালা নাই। আদালতে শাওনের দাবি ছিল তিনিও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা। ডান হাতে সেলাই লেগেছে 21টি। জমাও দেয়া হয় যাত্রাবাড়ির এক চিকিৎসকের ব্যবস্থাপত্র। তারিকের ঘরে ঘষা মাজা করা সেই প্রেসক্রিপশনে দেখা যায় সেলাই প্রয়োজন হয়েছে 6টি। সত্যের খোঁজে টিপু সুলতান নামের সেই চিকিৎসকের সাথে দেখা করে চ্যানেল 24। প্রথমে শাওনকে চিনেন বললেও পরে সুর পাল্টান। এরপর দেয়া শুরু করেন একের পর এক অসংলগ্ন তথ্য। চিনেন, আপনার কাছ থেকে সেলাই নিয়ে গেছে, 6টা সেলাই করছেন। না, এটা সেই না, এই তো সেই ব্যক্তি। এমনি ই নাই, মানে এমনি দেখছি আর কি, মানে পরিচয় নাই। কোথায় দেখছিলেন? এই এলাকায় দেখছি তো, এদিকেই আছে। এবার মামলা নথি থেকে পাওয়া শাওনের ফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। 2 দিন পর তার সাথে দেখা হয় ভাটারায়। কথাবার্তার এক পর্যায়ে স্বীকার করেন চিনেন না হাসানকে। না না না, ওই জায়গাতে ও সার্টিফিকেট তেমনি বানাইছে। ওই যে মেডিকেল সার্টিফিকেট এটা না, ও এভরিথিং কাগজপত্র সব ইয়ে বানিয়েছে জানিস। মানে আমরা বলছি কি ভাই, বলছেন যে হাসানের মামা আপনি, হাসান যে মারা গেছে ওই যে 5 আগস্ট আন্দোলনে, এটা দর্শক সাহেব জানে জিনিসটা। একসময় শাওন জানান সানি নামের এক ব্যক্তির প্ররোচনাতেই তিনি মামলা করেছেন, যিনি ব্যবহার করছেন ভারতীয় এক মোবাইল নাম্বার। সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করে শাওন। ওপাশ থেকে আশ্বস্ত করা হয় কদিন গেলেই চুকে যাবে সব ঝামেলা। আমি কি কম, আমি কইছি ভাই, মানে আমি তো এই ব্যাপারে ওরকম কিছু জানি না, তো কি কইতাম আপনার লগে। সানির সাথে এবার যোগাযোগের চেষ্টা করে চ্যানেল 24, তবে পরিচয় জেনে আর কথা বলেনি সে। আসসালামু আলাইকুম সানি ভাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 4 দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর-বোচোয়ে। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ। আলোচনা হয়েছে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে। সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সাক্ষাতের কথা থাকলেও সেই সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
এছাড়াও উঠে আসে টিউলিপের চিঠি প্রসঙ্গ। বিষয়টি আইনি সেভাবেই দেখা হবে বলে জানান প্রেস সচিব। এছাড়াও প্রথম দিন প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্টস, যেখানে উভয় পক্ষের মধ্যে বিমান প্রযুক্তি এবং সম্ভাব্য বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। কেয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপরে আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই। দর্শক, লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফরের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং জানতে চাই এই 4 দিনের সফরের প্রধান উপদেষ্টার কার্যসূচিতে আসলে কোন কোন বিষয়গুলো রয়েছে। শরীফুল, যেমনটি আপনি বলছিলেন, প্রধান উপদেষ্টার সফরের প্রথম দিন এরই মধ্যে শেষ হয়েছে। আমরা আগের লাইভে বিস্তারিত জানিয়েছি। আজ দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা সকালে উনি চ্যাথাম হাউস ইন্টারন্যাশনাল থিম চ্যাথাম হাউসে ভাষণ দিবেন। আজকের পুরো দিনের শিডিউলটা এখনো আমরা পাইনি, কিন্তু আপনি জানেন 13 তারিখে আগামীকাল ওনার এদেশের রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণের কথা রয়েছে। একই দিনে উনি আরো কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন। এছাড়া শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠকের কথা রয়েছে। আপনাকে বলতে পারি, গতকাল প্রেস ব্রিফিং এ প্রেস সচিব আমাদের জানিয়েছিলেন আজকে কেয়ার স্টারমারের সাথে একটা মিটিং হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তিনি এখন যুক্তরাজ্যে না থাকায়, কানাডা সফরে থাকায় সেটা হয়তো সম্ভব হবে না। কিন্তু আগামী 2 দিনের মধ্যে সেই সফর শেষে যদি তিনি ফিরে আসেন, তাহলে হয়তো তার সাথে আবার বৈঠক করার চেষ্টা করা হবে। এছাড়া আজকে চ্যাথাম হাউসে যে মিটিংটা রয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা কথা বলবেন এবং তারপরে হয়তো আমাদের জানানো হবে আজকের পরবর্তী সময়সূচিটা কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, লিপটন কুমার সহকর্মী আমাদের লন্ডন থেকে যোগ দিয়েছিলেন। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দর্শক, বেশ কয়েকদিন ধরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আবারও চোখ রাঙাচ্ছে সবাইকে। করোনা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্রিফ করছেন, আমরা আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। নম্বরে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। করোনা ভাইরাস নির্ণয়ে আরটিপিসিআর, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, টিকা যত ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, পিপি, ফেস শিল্ড এক্সেট্রা ইত্যাদি কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতি দ্রুত এ সকল সম্পর্কে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্রিফ করছিলেন। এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম সরাসরি আপনাদের।
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ধীরে ধীরে সরব হয়ে উঠতে শুরু করেছে তিলোত্তমার রাজধানী ঢাকা। ঢাকার কমলাপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী কাজী ফয়সাল যোগ দিয়েছেন। ফয়সাল, মানুষের ফেরার হার কতটা এবং পুরোপুরি ঈদ ফিরতি যাত্রাটা কবে থেকে? মানুষের যে আসার যে সংখ্যাটা, তো সেটি মূলত বলা যায় একটু বেড়েছে। আমরা সকাল থেকে যেহেতু এখানে অবস্থান নিয়েছি এবং সকাল থেকেই কিন্তু আমরা লাইভ করছিলাম, আপনাদেরকে আপডেট তথ্য জানাচ্ছিলাম। তো আসলে এখন যেটি দেখতে পেলাম যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক যাত্রী জামালপুর থেকে এসেছে। জামালপুরের যাত্রী মূলত তারা ঢাকায় এসেছে এবং এর কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রাম থেকেও একটি ট্রেন এসেছিল, সেখানেও দেখেছে যে যাত্রীর সংখ্যা একটু বেশি। তাও বলা যায় যে আসলে যাত্রী আস্তে আস্তে যাত্রীর সংখ্যা বাড়তেছে, যারা ঢাকামুখী সে সংখ্যাটা একটু বাড়ছে। তবে বলা যায় যে আগামী শুক্র এবং শনিবারই এর মাত্রা সবচেয়ে বেশি হবে, যেহেতু 15 তারিখ অর্থাৎ রোববারে অফিস আদালত সব কিছুই খোলা এবং সেই কারণে মূলত সবাই ঢাকামুখী হয়ে যাবেন। তো এখন যারা আসছেন তাদের সংখ্যাটা তুলনামূলক কম এবং ঢাকা থেকে যারা যাচ্ছেন তার সংখ্যা কিন্তু আরও কম। মূলত ঢাকা থেকে যারা যাচ্ছেন, যারা বেশ সময়টাতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন, চাকরি করেছেন কিংবা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন, তারা মূলত এখন যাচ্ছেন। আবার অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং তারা বলছেন অনেকে আবার ঢাকার বাইরে থেকে কিন্তু আত্মীয় স্বজনের বাসায় ঢাকাতে বেড়াতে এসেছেন। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং যাত্রীরা যেটি বলছি যে আসলে যারা ঢাকা ছেড়ে গিয়েছেন এবং ঢাকায় এসেছেন, তারা বলছেন যে তাদের মন অনেকটাই খারাপ, যেহেতু তারা আত্মীয় স্বজনকে ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, মা বাবাকে ছেড়ে আবার কর্মব্যস্ততার নগরী ঢাকায় ফিরে এসেছেন। সেই জন্য তাদের অনেকটা খারাপ লেগেছে। এবং আসলে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকা থেকে 20টি ট্রেন ছেড়ে গিয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে এবং ফিরেছে 15টির মতো ট্রেন। শরীফুল। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশনের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের। খবর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। মানুষ কোনো না কোনো থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন। আক্রান্তদের প্রতি 7 জনের 5 জনই নারী, যাদের অর্ধেকের বেশি চিকিৎসাই নেন না। এই তথ্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। সময় মতো চিকিৎসা নিলে থাইরয়েড জনিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব, এমনটাই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত। নুসরাত মিষ্টি, বয়স 35 বছর। পরপর 3 বার গর্ভপাত হয়েছে তার, তবে কারণ খুঁজে পাচ্ছিলেন না। চিকিৎসকদের নানা পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারেন থাইরয়েড জনিত রোগে আক্রান্ত তিনি। আমার আগে যেমন অস্থিরতা কাজ করতো না, যেমন আমি একা সবখানেই যেতাম, কিন্তু এখন একা গেলে কেমন যেন একটা ভয় কাজ করে, যেমন আমার বেবিকে নিয়ে কোথাও যাব, মানে একজনকে আমাকে সাথে নিতে হয়। হঠাৎ করে এমন ক্লান্তি, মেজাজের ওঠানামা, ওজন বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া আর চুল পড়ার মতো নীরব পরিবর্তনের পেছনের কারণ শরীরের ছোট্ট একটি গ্রন্থি থাইরয়েড। ছোট হলেও বিপুল প্রভাব ফেলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। আমি একজন থাইরয়েড রোগী, কিন্তু আমার মাথায় কখন আসে নাই যে আমার বাচ্চার হতে পারে। আমি যখন আজকে এখানে আসলাম ফার্স্ট, তো কিছু সিমটম শুনে আমার কাছে মনে হলো যে আমার বেবিরও হয়তো বা এটা থাকতে পারে। প্রত্যেকটা কিছুতে আমি ভুগতেই থাকি, বা ঠান্ডা আমি চাচ্ছি না, বা আমি গরম সহ্য করতে পারছি না, একটার পর একটা লেগেই যাচ্ছে। শুনছি যে থাইরয়েড একটা মেয়েদের রোগ, মহিলাদের রোগ, কিন্তু আসলে পুরুষের যে থাইরয়েড হয় এটা আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে দেশের মোট জনসংখ্যার প্রায় 4 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যা মোট জনসংখ্যার 20%-এরও বেশি। আক্রান্তদের মধ্যে প্রতি 7 জনের মধ্যে 5 জনই নারী। এর মধ্যে 60% জানেনই না তারা থাইরয়েডে আক্রান্ত। অন্যদিকে প্রতি 2300 শিশুর মধ্যে একটি শিশু জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নিয়মিত চিকিৎসায় এই রোগ নিয়ন্ত্রণ করা যায়, আর চিকিৎসা না নিলে হতে পারে মৃত্যু। থাইরয়েড রোগ এটা হলো একটা নীরব ঘাতক। যদি থাইরয়েড ক্যান্সার হয় আর সেই ক্যান্সার যদি ম্যালট্রিটেড হয় বা জানা না থাকে, তাহলে কি হবে? থাইরয়েড ক্যান্সারটা ছড়িয়ে যাবে। তখন কিন্তু ট্রিটমেন্ট করা অত্যন্ত কঠিন এবং মৃত্যু পর্যন্ত তার হতে পারে এই থাইরয়েড ক্যান্সারের জন্য। জন্মের পরপর, বয়সন্ধিকালে, গর্ভধারণের আগে এবং বয়স 40 হওয়ার পর থাইরয়েড পরীক্ষার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের।
কি কি কারণে থাইরয়েড হয়, এই সমস্ত তথ্যগুলো যদি আমরা জানাতে পারি এবং আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি, তখন এই থাইরয়েডকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এবং সেই সাথে থাইরয়েড রোগ যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিকারের জন্য যদি আর্লি ব্যবস্থা নেই, তাহলেই আমাদের এই প্রতিকার বা প্রতিরোধ দুটাই সম্ভব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে, যা আরও 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের উপর মৌসুমী বায়ু কম সক্রিয় রয়েছে, আর একই সাথে মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে কিছুটা দুর্বল থাকায় বৃদ্ধি পেয়েছে দেশের তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীতে 38 ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীতে গেল রাতে 27 মিলিমিটার বৃষ্টি হওয়ায় কিছুটা তাপমাত্রা কমেছে। খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।